আসসালামু আলাইকুম। কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, যে বিষয়গুলো জানা থাকলে আপনাদের জন্য যে কোনো খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সহজ হবে। গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ, যেটাকে ওরা মব নাম দিয়েছে। সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায়, এটা ডিজিএফআই, প্রথম আলো, ডেইলি স্টার, কিছু সুশীল এবং গোয়েন্দা সংস্থা, এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে। মাঠে থাকতে হবে। ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে। আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তারা যা মনে চায় তাই করতে পারবে। গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুক্ষেতি বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। বাংলাদেশে নাকি ইউএস এর এমবেসি নাকি ইয়েরা নাকি উড়িয়ে দিবে, এই নিউজও করেছেন অনলাইন পোর্টালে। গত 2 দিনে, এক সপ্তাহে 2বার ওয়াকার ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছে। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ এটা এই শেখ হাসিনা ধরেন গেল 15 বছর, আমি যদি শেষ 1 মাসের কথা ধরি, আপনাদের মনে আছে 19 বা 18 তারিখে আমি একটা ভিডিও করেছিলাম, বা 20 তারিখে, যখন ব্ল্যাক আউট চলছিল, যে শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল, আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার, আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে। এভাবেই তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালাই না, কিছুই হয় নাই, সরকার খুব অবস্থানে, ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো, যা লাগে সবাই থাকবো, হাসিনার সাথে আছি, এগুলো বলানো হয়েছে। বলিয়া আসলে একটা বেলুন ফুলানো হয়েছে, সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই। সো আমি সেটা চাই না। আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা, তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। এই পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনার রেখে যাওয়া, এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনা প্রধান আছে, এই দুইটা, মানে রাষ্ট্রপ্রধান আর সেনা প্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনা প্রধান, এইটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে, এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির বুঝ বিএনপি। তো এই কাজগুলো তারা কেন করছে? আপনি দেখবেন গোলাম ময়লা রনি, আরেক ওদের ওই যে প্রতিবন্ধী এক ওদের সুশীল আছে, ডাক্তার জায়েদুর, আপনার রুমিন ফারহানা আপার, উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। মাঝখানে ওনার হাজবেন্ড, আমাদের এক সাংবাদিক ভাইরে, ওনার ওয়াইফ এক সাংবাদিক ভাইয়ের কাছে এসেছিল বিচার চাইতে, রুমিন ফারহানা তার সংসার ভেঙে দিচ্ছেন। এরপরে সেই সাংবাদিক আবার তার কাছে জবাব চেয়েছেন, কয়েকদিনের ভিতরে মিটমাট হয়ে গিয়েছে। আবার সেই মহিলা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করে এই জায়েদ সহ তার ফেসবুক পোস্ট করেছে। তো জায়েদ এই হচ্ছে ওই যে হাজি মকবুলের আপনার সব টাকা পয়সা, সব, ওনার একটা ইউনিভার্সিটি আছে, সেটাও সে এখন দেখভাল করছে, তার ব্যবসাপাতি সব জায়েদ দেখাশোনা করছে। আর ডিজিএফআই এর ভাতা তো তিনি পাচ্ছেনই। তারা বিশাল বড় বড় লেকচার দিয়ে তারপরে বুঝাইতে চাচ্ছেন
এই দেশে সেনা শাসন দরকার, সেনা শাসন হইলেই তাদের জন্য ওয়াকার যেটা চেয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের নামে শেখ হাসিনাকে আবার আনা যাবে, সেটা না পেয়ে তারপরে এসেছে হচ্ছে জাতীয় পার্টির উপরে। আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হিসাবে থাকতে হবে। আপনারা দেখেন যে আওয়ামী লীগের লোকজন তারা এখন তাদের যেই কেবলা শরীফ এই যে দিল্লিতে আছেন, দিল্লিতে বসে সারাদিন ফেন্সিডিল খান, মাঝে মধ্যে সোনাগাজীতে যান, গার্লফ্রেন্ড বউ টো সব তো এখানে আছে। এখন তো ছাত্রদল যুবদলের ভাইয়েরা তাদেরকে গনিমতের মাল হিসাবে ভোগ করছেন। তো ওইখানে যা ফ্রাস্ট্রেশনে ফেন্সিডিল খায় আর মাঝে মধ্যে যৌন চাহিদা মিটাইতে সোনাগাজীতে যান। আর কি করবেন সারাদিন ফোনে। আমার ফেসবুকে ধরেন 2 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে। তো 2 মিলিয়ন একটা পেজের মধ্যে 1000 থেকে 10,000 কমেন্ট হয়। অ্যাভারেজ ধরলে ধরেন 3-4 হাজার অ্যাভারেজ একটা কমেন্ট হয়। এটাই বিশাল। এখন একটা দল যাদের সবাই এখন আপনার রেমিটেন্স যোদ্ধা হিসেবে বেকার, আকামা শেষ ইন্ডিয়াতে, আকামার অভাবে কেউ কাজ করতে পারে, তো কাজ তো নাই ওই জায়গায়। ওখানে যায় যা কিছু টাকা পয়সা এদিক থেকে পাঠায়, এগুলো নিয়ে ওখানে বসে বসে খায় আর সারাদিন ফেসবুকে থাকে। কখন ওদের নানান জাতির পিতা, একবার ট্রাম্প জাতির পিতা হয়, ওদের একবার ওয়াকার হয় জাতির আব্বা, এক এক সময় এক একজন জাতির আব্বা। সেই জাতির আব্বাদের দিকে তাকায় থাকে, নমন টিয়ে মন্দিরে গিয়ে পূজা টুজা দিতে থাকে যে আব্বা তাড়াতাড়ি আম্মা মাগো দে কিছু একটা দে, কিছুই হয় না। তো এইভাবে ওরা সারাদিন চালায়। ওরা ফেসবুকে ব্যাপক অ্যাক্টিভ এখন। এতদিন ওরা লুটপাট করেছে, এখন অন্য দল যারা আছেন তারা লুটপাট করছেন। তাদের এখন সোশ্যাল মিডিয়াতে অত দরকার নেই, এখন ওদের দরকার। ওরা সারাক্ষণ, আমরা কিন্তু ওই যখন কিনা হাসিনা ছিল সারাদিন সোশ্যাল মিডিয়াতে খোঁজ নিতাম কি হচ্ছে না হচ্ছে, অপেক্ষায় থাকতাম কখন হাসিনা যাবে। এখন ওরা ওইটা করে, এটা দোষের কিছু না, করতে থাকেন। ওরা অনেক সময় বলে থাকে কিরে একটু, এই যে আজকের ভিডিওতে অনেকে ওদের লোকজন এসে কিরে ভয় পাইছিস? ভাই অবশ্যই ভয় পাই। এই দেশে একজন নারীকে রোজার ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। 6 মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এটা সেই দেশ। 7 জন মানুষকে মেরে তারপরে হত্যা করে নদীর নিচে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই ভয় পাই। আজকে যে অবস্থা দেখছেন না, এরকম পরিস্থিতি যদি আওয়ামী লীগ কখনো টার্ন করে আবার ফের কামব্যাক করে, দেখবেন ওরা বলতো না যে 10 লাখ মানুষ মারা যাবে, 5 লাখ মারা যাবে, এটা ওরা মিন করে, ওরা এটা করবে। অস্তিত্ব থাকবে না আপনাদের। অতএব আওয়ামী লীগকে অবশ্যই ভয় পায়, ভয় না পাওয়ার কিছু নাই। ওদের ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার অভাব। এই কারণে বলছি যে আজকে যে সরকারটা আছে এই সরকারটাকে ফেলে দেওয়ার জন্য, নির্বাচন বানচালের জন্য ডাকসু নির্বাচন হবে সেটাও তারা হতে দিতে চায় না। প্রথম আলো তাদের এখন আলাদাই যে বাম এগুলি সবসময় বাম দিয়ে ভাই মানুষ কি পরিষ্কার করে। বামের জীবনে বাম কখনো মানুষ হইতে পারে না। বাম এগুলি হাগুর মতো মনে করেন, ময়লা পাশে রাখতে হবে। এদের এখন উমামা হচ্ছে তাদের আরেক বেডি আবার তারে ধর্ষণ করেছে, শিবির তাকে ধর্ষণ করেছে। এইটা প্রমাণ করার জন্য ও না পারে পায়জামা খুলে তারপরে নিজেই ধর্ষিত হয়ে যায়। তো শিবির, আমি গত 2 দিন আগে পোস্ট করেছে, শিবিরের ভাইরা লজ্জাস্থান খুব হেফাজতে রাখতে হবে। কখন আইসা চেন খুইলা কি শুরু করে ঠিক নাই, মহিলা হইতে সাবধান। বানচাল করার চেষ্টা, নির্বাচন হইতে দিবে না, এইভাবে যাবে তাদের মতো করে। তারা ওয়াকারকে নিয়ে আসা তারপরে বিএনপির লোকজনকে চাঁদাবাজ হিসাবে আখ্যা দিয়ে, অবশ্যই দেশে চাঁদাবাজি হচ্ছে। গতকালকে চাঁদপুরের ঘটনা দিয়ে বলি,
হওয়ার সাথে সাথে চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক ভাই উনি ফোন করেছেন যে ভাই কি হয়েছে, আমরা দেখছি ভাই, কোনো টেনশন করেন না, এটার বিচার হবে। ভাই গত 15 বছরে এই ঘটনা ঘটে নাই কখনো। বহুত কিছু হয়েছে, কাউকে বহিষ্কার করা হয় নাই। এখন চাঁদাবাজি নিয়ে ব্যাপক সব ডিজিএফআই খেলা। এই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে। হাঁসের মাংস খেতে গিয়ে, হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি? মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে, ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে। একজন উপদেষ্টা, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন। সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের চূড়ান্ত দফারফা হচ্ছে। রাজনীতিতে নতুন সমীকরণ, সবাই নড়েচড়ে বসেছে, রাজনৈতিক দল এবং ডক্টর ইউনূস সবাই। সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই। দর্শক, ভিপি নূরের উপর যে হামলা, এই হামলায় জল অনেক দূর গড়াবে। খবর, নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, এটাই হচ্ছে মূল ফাইটের বিষয়। প্রফেসর ইউনূস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে। এখন এই যে বিচার বিভাগ, তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে। এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট, নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা, জাহিলি যুগের মতো হামলা, অমানবিক হামলা, এজন্য সেনা সদস্যরা দায়ী হবেন, সেনা অফিসাররাও দায়ী হবেন। এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন, কারণ আমাদের চোখের সামনে, ভিডিওর সামনেই তো পিটিয়েছে সেনাবাহিনী। তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে, কিন্তু বেসিক্যালি সেনাবাহিনী দোষী সাব্যস্ত হবে। এবং নূরের উপর হামলার যে ধরন, মাইরের যে স্টাইল, এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয়। কারণ আপনি ডিসপার্স করার জন্য লাঠিচার্জ করতে পারেন, টিয়ার শেলও মারতে পারেন, সব ঠিক আছে, আত্মরক্ষার্থে আপনি লাঠিচার্জ করতে পারেন। কিন্তু নিরস্ত্র ভিপি নূরের উপর যেভাবে হামলা করা হয়েছে, এটা ইন্টেনশনাল। এত পেটানোর কোনো দরকার হয় না, ওইভাবে নাক টাক সব ফাটিয়ে দিয়ে কোনো দরকার না। আরো কত নেতাকর্মী ছিল, কিন্তু শুধু তার উপর, মানে এটা দুইটা বিচার বিভাগীয় তদন্তে নিশ্চিতভাবে সেনা সদস্যরা দায়ী হবেন। এবং এটা যে উদ্দেশ্যমূলক, যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি, সেটাও প্রমাণিত হবে। এটা যে কেউ বুঝে, মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলেই এটা হয়ে যাবে। এখন বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তির সুপারিশ করবে। কি শাস্তি হবে, সেই শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে। তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, একটা প্রেস্টিজ ইস্যু, যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে, এখন সেই সেনাবাহিনীর শাস্তি হচ্ছে, এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায়, এটা মানতে চাইবে না। এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে। আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে, তাতে নূরের এই ঘটনার বিচার করতেই হবে। এই বিচার না করলে প্রফেসর ইউনূস থাকতেই পারবেন না। কিসের নির্বাচন আর কিসের তফসিল? নূরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে। শুধু এটা না, আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে। তা আগামীতে আপনারা দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি প্রফেসর ইউনূসের হবে। এই বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতেছে এবং সেই কমিটির রিপোর্ট পাবলিশ করতে দেয় কিনা, এটা নিয়েও অনেক অঘটন ঘটবে। আর বিচার বিভাগ এতটা ঠুনকো নয় যে সেনাবাহিনী সেটা আটকে রাখতে পারবে। অতএব ভেরি টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে। আপনারা জানেন যে গুম কমিশন কিংবা সেই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, কমিশন, সেটাও নানানভাবে ওয়াকার বাহিনী বাধাগ্রস্ত করছে। এভাবে ভিপি নূরের উপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এটা নিয়েও হামলার ঘটনা, এটা নিয়েও এরকম জটিলতা ঘটবে। এটার
রিপোর্ট পাবলিশ করতে নানানভাবে বাধা সৃষ্টি করা হতে পারে। দর্শক, বিএনপি, জামাত, এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে, তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে সেটা ইউনূসের জন্য এক কঠিন চাপ। পিয়ার পদ্ধতির কথা বলেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে, যার সারকাত হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনার যেটা সিরিয়াস ওটার পরিবেশ আসলে নাই। এবং এই বিভিন্নের উপর হামলার কথা বলেছেন, এটা নিয়ে সব দল সোচ্চার হয়েছে। এই জায়গাটায় ইউনূস নিরুপায়, কি করবেন? একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট, আর একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ, আর একদিকে সেনাবাহিনীর সাথে এক ফাটাফাটি। মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে যে। এজন্য আমি বলি যে বাংলাদেশে অনেক অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে, কিছুটা ঘটাবেও, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভারতের কোনো প্রজেক্ট বাংলাদেশে সফল হবে না। যেমন ভিপি নূরের উপর হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে? না, উল্টো অ্যাকশন হয়েছে। ভিপি নূরের উপর হামলা হয়েছে, যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরের থাক, দূর কি বাত, এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা দৌড়দৌড়ি, সেনাপ্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। দর্শক, এটা হলো একটা দিক। আর একদিকে প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে পিয়ার পদ্ধতির জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বলছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনে গণভোট চেয়েছে ইসলামী আন্দোলন। কেন গণভোট চেয়েছে? যে আসলে যেহেতু বিএনপি বা অনেকে এটা মানতে চাইছে না, আর গণভোটের উপর কোনো গণতন্ত্র নাই, আর গণভোট অস্বীকার করা মানেই সে ধান্দাবাজ। এবং আপনি গণভোটের এই মুহূর্তে সম্ভব না এটা বলতে পারেন যে এত টাকা পাবো কোথায়, সময় লাগবে, এগুলো বলতে পারেন, কিন্তু আমি গণভোটে বিশ্বাস করি না কথা বলতে পারেন। এখন এটা হচ্ছে জামাত চরমনের একটা খেলা, যে গণভোট দেন, এর মানে জনগণ চায়, এটা আপনাকে করতে হবে। গণভোট চার অর্থ হচ্ছে পিয়ার সিস্টেম বাস্তবায়ন করতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই। কেন? কারণ হচ্ছে অধিকাংশ জনগণ চায়, হয় আপনাকে গণভোট দিয়ে এটা সলভ করতে হবে, নইলে আপনাকে মেনে নিতে হবে, এর বাইরে আপনার কোনো অপশন নাই। এই যে চূড়ান্ত বার্তা রাজনৈতিক দলগুলোর প্রফেসর ইউনূসের প্রতি, এই জায়গাটা প্রফেসর ইউনূসের বাপেরও সক্ষমতা নাই গণভোট এড়িয়ে যাওয়ার, অঘটন ঘটবে তাহলে। অতএব রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাছে দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রয়োজনে জনগণের মতামত নিতে এর আগে গণভোটের আয়োজন কথা বলছে দলটি। এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভয়ানক অনৈক্য তৈরি হয়েছে, তাতে আমি কোনো সমাধান দেখছি না, টেবিলে কোনো সমাধান হবে না। এই যে ঐক্যমত কমিশনের নামগন্ধ এখন আর শুনেন, মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে, কিন্তু ঐক্যমত কমিশন আর কিছুই করতে পারেন। এবং মেয়াদ যতদিন ছিল যে মিটিং টিটিং করেছে, এর কোনো ফলাফলের কোনো সুফল জাতি পাবে কিছু না। মানে ঐক্যমত কমিশন আলোচনার টেবিলে সমাধান, এটা ব্যর্থ হয়েছে। তাহলে সমাধান কি? সমাধান ওইটাই, গণভোট। ঐক্যমত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ, পাওয়ার ট্রান্সফার কিছুই হবে না, ঐক্যমত লাগবে। কিন্তু আলোচনার টেবিলেও আবার ঐক্যমত হচ্ছে না, এজন্য দেশ অনিবার্যভাবে গণভোটের দিকে যাবে। আর গণভোটের দিকে যদি না যায়, তাহলে পাকিস্তানে যেরকম পিসফুল পাওয়ার ট্রান্সফারের কোনো সিস্টেম নাই, 2 দিন পর পর ঝামেলা বাঁধে, ওইরকম একটা বিশৃঙ্খলা ঘটবে। তো দর্শক, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, জামাত, গুরুত্বপূর্ণ সবাই তো এই পিয়ার পদ্ধতিতে সিরিয়াস। আরো নানান বিষয়, মানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচন আয়োজন যেসব শর্ত দিচ্ছে, তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না।